আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 111-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি তিনি। ইরানের অনমনীয় অবস্থানের কারণে চাপে মার্কিন প্রেসিডেন্ট, মত বিশ্লেষকদের। বিশ্ববাজারে অস্থিরতার দেশের ভেতরে বাইরে চাপের কারণে যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। রাজধানীর অধিকাংশ পাম্পেই তেলের সরবরাহ ঘাটতি। জ্বালানির আশায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, পর্যাপ্ত মজুদ আছে জানালেন মন্ত্রী। 13 বছরেও শেষ হয়নি বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ। অকেজো পড়ে আছে স্থাপনাগুলো। কারিগরি কমিটির রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত এবং 111-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে বাড়িধারা থেকে তাকে আটক করা হয়। গোয়েন্দা প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বাড়িধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। হত্যা মামলার আসামি হিসেবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী মালয়েশিয়া জনশক্তি রফতানির মূল হোতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন তিনি। তার 5 দিনের মাথায় জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম কিনেন। এরপর দিনই জাতীয় পার্টির সভাপতি মণ্ডলের সদস্য হন 1-11-র সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা। পুলিশ বিস্তারিত জানানোর জন্য একটি প্রেস ব্রিফিং ডেকেছে এবং সেই প্রেস ব্রিফিংটি কভার করার জন্যই আমরা অপেক্ষা করছি ডিএমপি মিডিয়া সেন্টারে। ঠিক সেই ডিএমপি মিডিয়া সেন্টারের প্রধান ফটকেই আমরা রয়েছি। অনেকগুলো প্রশ্ন এখনও আমাদের সামনে জমা। সেই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আমরা সেই ব্রিফিংয়ের মাধ্যমে জানতে পারবো। বিশেষ করে এই সাবেক সেনা কর্মকর্তাকে কিভাবে গ্রেফতার করা হলো, তার যে পরবর্তী সময়কার যে আইনি প্রক্রিয়া, কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এই সমস্ত রকমের প্রশ্ন আমাদের মাথায় রয়েছে। সেগুলোর জবাব তখনই পাওয়া যাবে যখন পুলিশ আনুষ্ঠানিকভাবে তার ব্যাপারে এই তথ্যগুলো আমাদেরকে জানাবে। তবে আদালতে তোলার ব্যাপারে এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। বিশেষ করে কাউকে গ্রেফতার করার পরে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই আদালতে তোলার একটি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে নিশ্চয়ই আজকে দিনের মধ্যেই তাকে আদালতে তোলা হবে এবং নিশ্চয়ই পরবর্তী সময়ে পুলিশ তার রিমান্ড চাইবে কিংবা অন্য যে আইনি আনুষ্ঠানিকতা সেগুলোর ব্যাপার রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্যই পুলিশের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। যেমনটি আপনি খবরেও বলছিলেন যে পুলিশের এই যে ডিবি পুলিশের যিনি প্রধান, তিনি এর মধ্যে জানিয়েছেন যে তার নামে ইতোমধ্যেই 5টি মামলা রয়েছে, কিন্তু এই দফায় তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিংবা গ্রেফতার করা হয়েছে সেই তথ্যটিও এখন পর্যন্ত স্পষ্টভাবে জানানো হয়নি। সব মিলিয়ে এই যত রকমের প্রশ্ন সামনে রয়েছে মাসুদ উদ্দিন চৌধুরী। তবে কি ইরানের অনমনীয় অবস্থানের কারণে কোণঠাসা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? 3 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে জোরালো পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এর পাশাপাশি হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়ে বিশ্ব তেলের বাজারে তৈরি করেছে লাগামহীন অস্থিরতা। এমন পরিস্থিতিতে ঘরে বাইরে বেশ চাপেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন চাপ সামলাতে এখন যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে যে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র, তা সময়ের সাথে সাথে ক্রমেই আরও ভয়াবহ হয়েছে। শক্তির ব্যবধান অসম হলেও ইরান এখন পর্যন্ত অদম্য। দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংসের দাবি কয়েকবারই করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সময়ের সাথে সাথে উল্টা আরও বিধ্বংসী হয়ে উঠেছে তেহরান। মুহুর্মুহু মিসাইল ড্রোনে শত্রুদের বিপাকে ফেলার পাশাপাশি বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীও কার্যত বন্ধ করে দিয়েছে আইআরজিসি, যার জেরে বিশ্ব তেলের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। দাম বাড়ার পাশাপাশি অদূর ভবিষ্যতে অপরিহার্য জ্বালানির সংকটেও পড়তে পারে বহু দেশ। বাড়ছে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা। ইরান যুদ্ধে মিত্রদের সহায়তা চেয়েও পাননি ট্রাম্প। ইরানের হার না মানা মানসিকতার কারণে যুদ্ধের পেরিয়ে গেছে 24 দিন, এখনও থামার কোনো সম্ভাবনা নেই। দিনকে দিন তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বাড়ছে জীবনযাত্রার ব্যয়। অপ্রয়োজনীয় যুদ্ধ না জড়ানোর বার্তা দিয়েই এবার ক্ষমতায় এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ তিনি এমন এক যুদ্ধ শুরু করেছেন যেটি চায়নি সংখ্যাগরিষ্ঠ মার্কিনী। এমন পরিস্থিতিতে নিজ দেশেও চাপ বাড়ছে ট্রাম্পের উপর। এখনও ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত ফল পায়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন যেভাবে ঘরে বাইরে চাপে পড়ছেন তা সামলাতে এখন যুদ্ধ বন্ধের পথ খুঁজছেন ট্রাম্প। এই যুদ্ধটি একেবারে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অজনপ্রিয় ছিল। জ্বালানি তেলের খোঁজে রাজধানীর এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন পরিবহন মালিক চালকরা। সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইন, কিন্তু
কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে না। ডিপো থেকে জ্বালানি তেল আসার কোনো সুনির্দিষ্ট সময়ও বলতে পারছে না কর্তৃপক্ষ এবং অধিকাংশ ফিলিং স্টেশনেই ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। অনেকে এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে যেতে গিয়ে নিজের গাড়ির অবশিষ্ট তেলটুকু শেষ করে ফেলেছেন। সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক কাজ করছে। আগামী কয়েকদিন এই সংকট আরও বাড়বে এমন ধারণা থেকেই অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে চাইছেন, যা ফিলিং স্টেশনের লাইন দীর্ঘতর করছে। ঈদের ছুটিতে ব্যাংক এবং ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় সাময়িক সংকট তৈরি হয়। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে ব্যাংকিং কার্যক্রম আজ স্বাভাবিক হলেও মূল সমস্যা চাহিদায় দেখা দিয়েছে। আর পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি তেল নিচ্ছে, তাই স্টক দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এখানে ইস্যু হচ্ছে দুই রকমের। সেটি হচ্ছে এক, সরবরাহ ঘাটতি যেটি ডিপোর থেকে, আরেক হচ্ছে প্যানিক বাইং, যেটি হচ্ছে মানুষজন প্যানিক করে তারা তেল নিচ্ছেন এবং সেখানে তারা তাদের যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা এখন তারা বেশি অনুভব করছেন। কেন বেশি অনুভব করছেন? কারণ তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করছে, সেটা হচ্ছে যে হয় তেলের দাম বাড়তে পারে, এটি যেমন আছে, আরেক হচ্ছে যে পরিস্থিতিটা আরো খারাপ হতে পারে। ঈদের আগে যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে ঘন্টার পর ঘন্টা সারা রাত ধরে লাইনে থেকে এই রোজার মধ্যে যে মানুষগুলো তেল নিয়েছিলেন তারা কিন্তু ঈদের পর দিন থেকে আবারও তেল নেয়ার শুরু করেছেন। যে সাধারণভাবে 2 থেকে 3 লিটার তেল নিয়ে চলতেন মোটরসাইকেলের বেলায়, সে নিচ্ছেন 8 থেকে 10 লিটার। আর গাড়িগুলোর বেলায় তো আসলে বলার বাহুল্যই। সেই জায়গায় আমি এমন একজনকে পেলাম যিনি আজ সকালে যেটি দেখলাম যে 11টা পাম্প ঘুরেছেন, 11টা পাম্প ঘুরে তিনি 10 লিটার তেল খুইয়ে ফেলেছেন। তিনি নেবেন কিন্তু আবারও 10 লিটার তেল। এটা হচ্ছে একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে যেটা জরুরি, সেটি হচ্ছে পাম্পগুলো যেগুলো বন্ধ আছে এখনো পর্যন্ত তেল দিচ্ছে না, তারা কিন্তু বলছে যে তাদের যে বরাদ্দ, অর্থাৎ তারা সাধারণ সময় যে মহাসড়কের মধ্যে বিআরটি প্রকল্পের রাস্তা, বিশেষায়িত বাসের জন্য যাত্রী ছাউনির কাঠামো আছে, কিন্তু না কেনা হয়েছে বাস, না আছে যাত্রীদের বসার জায়গা। ফুটওভার ব্রিজের এক পাশ থেকে ওঠার সিঁড়ি আছে, কিন্তু নামার উপায় নেই। সড়কে নেই কোনো বাতি, ঝাড়ু পড়ে না কয়েক বছর। সব মিলিয়ে অভিভাবকহীন অবস্থায় বিআরটি প্রকল্পের রাস্তা। আদৌ কি পরিপূর্ণ রাস্তা হয়ে উঠবে এই প্রকল্প? দ্রুত, নিরাপদ ও পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে 2012 সালের ডিসেম্বরে শুরু হয়েছিল ঢাকা গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। 13 বছর পেরিয়ে এখনও শেষ হলো না এর কাজ, যা হওয়ার কথা 4 বছরে। বিআরটি প্রকল্পকে রাজধানীর যানজট নিরসনের বড় সমাধান হিসেবে বিবেচনা করা হয়েছিল। 1 যুগেরও বেশি সময় এই প্রকল্পের কাজ চলেছে। কয়েক দফায় বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ, কয়েকবার সরকার বদলেছে সিদ্ধান্ত, কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। শোনা যাচ্ছে যে এটিকে আর বিশেষায়িত বিআরটি লেন হিসেবে নয়, বরং সাধারণ সড়ক হিসেবে ব্যবহার করা হবে। এই বিআরটি প্রকল্পকে কেন্দ্র করে যেসব অবকাঠামো গড়ে উঠেছে তার সবই এখন অকেজো হয়ে পড়ে আছে। মহাসড়ক হয়ে গেছে সংকুচিত। স্বাভাবিক সময়েও